এসআইআর এবং তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে একটা শিল্পের কথা বলেছেন, তার এই বক্তব্যটা আগে শোনাই, তারপরে আবার আলোচনায় আসবো। শুনুন। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। এই প্রশ্নটা এবার শঙ্কুদেব পণ্ডাকে করব যে বাংলায় কি তাহলে শিল্পের অভাব হচ্ছে, চা ঘুগনি শিল্প করতে হচ্ছে? দেখুন, আমার প্রশ্ন হচ্ছে যে ঘুগনিটা রান্না করার সময় গ্যাস অন থাকবে কি অফ থাকবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ আমরা রাজ্যে দেখেছি অনেকে রান্না শিখিয়েছেন, তখন রান্নার হচ্ছে গ্যাস বন্ধ, তিনি রান্না করছেন, এসব আমরা দেখেছি। ফলে আমার বক্তব্য হচ্ছে এই বিজিবিএসটা করেছে কেন? আপনি ভাবুন, মানে মানে টাকার লোন কোথায় চলে গেছে। প্রায় আজকে একটা বাচ্চা বাংলায় যদি জন্মায় তাহলে তার উপরে 1 লাখ টাকার উপরে লোন মাথায় নিয়ে জন্মাতে হচ্ছে। কোথায় নিয়ে গেছেন রাজ্যকে আমি জানতে চাই। বিজিবিএস এর নামে কোটি কোটি টাকা তুলছেন এবং সেটার হচ্ছে উৎসব পালন হচ্ছে, 9/6 হচ্ছে। আমার বক্তব্য যে যখন দেখুন প্রদীপ নিভে আসে না, তখন দেখবেন আস্তে আস্তে কালো হয়ে আসে। এই সরকার আগে বিজিবিএস করতো, বিশাল অডিটোরিয়াম ভাড়া করে, হ্যাঁ, বাজনা ফাজনা বাজিয়ে, এখন তো উত্তর দিতে পারছে না, সেজন্য চলে গেছে ঘরের কাছে ছোট হলের মধ্যে কোনো রকম করে নিয়ম রক্ষার বিজিবিএস। আমার বহু ব্যবসায়ীরা বলেছেন যে বিজিবিএসে যাওয়া মানে সময় নষ্ট, কোনো কংক্রিট প্ল্যানিং নেই, কোনো হচ্ছে আদর্শ প্ল্যানিং হচ্ছে কীভাবে রাজ্যের উন্নয়ন হবে সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। আপনি ভাবুন, আজকে এখনো পর্যন্ত একটা বললো সমুদ্র বন্দর তৈরি হবে, আমরা সবাই হাঁ করে বসে থাকলাম সমুদ্র বন্দর হবে, সমুদ্র বন্দর হবে। আমার মেদিনীপুরে বাড়ি, সেখানে তাজপুরে আমি ঘুরে টুরে চলে এলাম, শঙ্করপুর, দীঘা, এক কুচি জমি নেয়নি, বন্দর হচ্ছে লাটে উঠে গেছে। তো সেইটা দেখতে গিয়ে দেখলাম যে ওখানে মৎস্যজীবীদের প্রচুর মাছের ওখানে উৎপাদন হয়। তো একটা রাজ্য অন্তত মৎস্য শিল্পের জন্য কিছু করবে, সেখানে মৎস্য যেখানে সব আড়ত বানিয়েছে সেখানে মাছি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, সেখান থেকে একটু এগিয়ে চলে এলাম, রামনগরের পান দেখলাম, কোথাও পান নেই, পানের কোনো ব্যবসা নেই, শিল্প লাটে উঠে গেছে। সেখান থেকে এগিয়ে আমি চলে এলাম হচ্ছে কাজু বাদাম, দেখলাম কাজু বাদামের অবস্থা আরও খারাপ, সেখানে এখন অন্ধ্রপ্রদেশ থেকে কাজু বাদাম নিয়ে আসতে হয়। কিছু লোক টিম করে ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছেন, তার উপরে তৃণমূলের তোলাবাজি আর কোটি কোটি টাকা হচ্ছে ছিনতাই করে রোজগার করার প্ল্যান। সেখান থেকে আপনি আরেকটু এগিয়ে চলে আসবেন, তারপরে হচ্ছে পাট শিল্প, সে তো রীতিমতো ঢুকছে। গতকালও একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমাকে অর্জুন কাকু বলছিলেন যে ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে বাংলায় পাট শিল্প পুরো লাটে উঠেছে। এরপরে আরেকটু এগিয়ে চলে আসবেন, পাট শিল্প ছাড়িয়ে আমরা সবাই গর্ব করতাম, এখানে অ্যাম্বাসাডার চলে বেড়াতাম, সেই হিন্দ মোটরের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর আর টাটাকে তাড়িয়ে দেওয়ার পর একটা গাড়ির কারখানা, গাড়ির অ্যান্সিলারি কিচ্ছু তৈরি হয়নি। হলদিয়া, গোলাঘাট, এই আপনার দুর্গাপুর আর আসানসোল এইসবের পর আর একটাও আমার ইন্ডাস্ট্রিয়াল টাউন তৈরি হয়নি। জমিতে বিশাল বিশাল না শুনুন, আমি লাস্ট হচ্ছে জেলি নিউ টাউন দিয়ে যাবেন, সেখানে দেখবেন হচ্ছে লোকে মাইক্রোচিপ তৈরি করছে, আমাদের এখানে গরু চড়ে বেড়াচ্ছে, ওখানে ইকো পার্ক হচ্ছে। আরে ভাই, একটা সীমা থাকা উচিত। উন্নয়নটা আমাকে শিল্পে কি হয়েছে আমাকে বলতে হবে। বেশ, আপনি যেটা বললেন একদম দর্শকরা সেটা দেখছেন, আমরাও আজকে সেটা প্রশ্ন করেছি, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ? এই উত্তরটা আপনি দিলেন যে রাজ্যে শিল্প আসেনি, কিন্তু এখানে আমার একটা শিল্প আসেনি। 6000-এর উপরে রেজিস্টার্ড শিল্প সংগঠন, তারা তাদের হেড অফিস ট্রান্সফার করে নিয়ে চলে গেছে। প্রশ্ন হচ্ছে এতগুলো ইস্যু, শিল্প, আরজিকর ইস্যু, মেসি কাণ্ড, এত কিছুর পরেও আপনারা সেইভাবে বিরোধিতাটা করতে পারছেন না কেন? আমি প্রশ্নটা শেষ করি, শঙ্কুদেব প্রশ্নটা শেষ করি। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন সিঙ্গুরে বসে সিঙ্গুর নন্দীগ্রামকে নিয়ে যেভাবে তিনি আন্দোলন করেছিলেন, আপনারা সেটা করতে পারছেন। প্রথম কথা হচ্ছে এত ইস্যু থাকা সত্ত্বেও। আচ্ছা শুনুন, প্রথম কথা হচ্ছে ওনার রাজনৈতিক পলিসি আমাদের রাজনৈতিক পলিসি নয়। ওনার রাজনৈতিক পলিসি বাংলা বন্ধ। উনি কতগুলো বাংলা বন্ধ দেখেছিলেন ওনার সময়? বাংলার ওয়ার্কিং হচ্ছে ডেজ, কর্মদিবস উনি নষ্ট করেছিলেন। আমাদের দলের রাজনৈতিক কর্মসূচি নয় কর্মদিবস নষ্ট করা। উনি প্রতিদিন বলতেন যে এখানে রাষ্ট্রপতি শাসন করে আমাকে ক্ষমতায় এনে দিন কংগ্রেসকে। আমার ওনার কাছে প্রশ্ন, আমি বাইরে প্রশ্ন করব না, ওনার কাছে প্রশ্ন যে উনি তো ইউপিএ গভর্নমেন্টে ছিলেন, উনি আজ পর্যন্ত যত টাকা এনেছেন তার থেকে বেশি টাকা আমাদের সরকার কখনো তোলেননি। রাষ্ট্রপতি শাসনের দাবি আপনারা কখনো করেন? আরে আজকের ডেটে দাঁড়িয়েও সারা বাংলার যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, আমাদের 400 কর্মী খুন হয়ে গেছে, এখনই ইমিডিয়েটলি এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হলে রাষ্ট্রপতি শাসনই করা উচিত এখনই। কিন্তু আমাদের দলের পলিসিও আমরা সঙ্গে সঙ্গে বলে দিই যে আমাদের দল
ইন্দিরা গান্ধীর মতো জরুরি অবস্থা জারি করে বিরোধী নেতাদের জেলে পুরে ক্ষমতায় আসতে চায় না। এটা আমাদের দলের পলিসি এবং সেই পলিসিকে আমরা সম্মান করি। বেশ, আরো কিছু সম্মান করি প্রশ্ন, বলে এখনো পর্যন্ত একটু আমাদের প্রশ্ন। 400 জন কর্মী খুন হয়েছে বাংলায়, তবু আমরা রাজনৈতিক লড়াই করছি। বেশ, আমি না, একটা- আপনাকে লাস্ট লাইনে শেষ করব। এখন মানুষের একটা এক্সপেকটেশন হয়েছে, মানুষ বলছে যে এরা তাহলে কেন জিততে পারছে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই জিতবো, যত প্রাণ যায় আমাদের যাক, আমরা তো দিচ্ছি দান বলিদান। আমাদের এক একজনের উপরে 100-র কাছাকাছি করে মামলা, আমরা সে মামলা ফেস করছি, আমরা অত্যাচার সহ্য করছি, আমি একটা কিন্তু ছোট্ট গণতান্ত্রিক প্রশ্ন- প্রক্রিয়ায় নির্বাচনে আমরা এখানে জিতবো। একটা ছোট্ট প্রশ্ন করি। শ্রমিক ভট্টাচার্য একটা কথা তিনি বলেছেন গত পরশুদিন, তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় থাকবেন, কিন্তু কোথাও গিয়ে কি এই কথাটা উনি বলতে পারছেন না যে বিজেপি যদি জেতে তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন রাজ্যের? কেন বলতে পারছেন না কেন? আসুন একবার শোনাই বক্তব্যটা, তারপর আসছি। বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়, কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম, যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে, তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে, এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। আমি এটা একটু আপনার কাছে জানতে চাইবো যে যখন লোকসভা ভোট হয় তখন তো নরেন্দ্র মোদীকে সামনে রেখে, প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সামনে রেখেই ভোটটা হয়, কিন্তু বাংলায় যখন বিধানসভা ভোট হচ্ছে তখন কেন কোনো মুখ সামনে রাখা হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার কোনো মুখ নেই, তাই কি? নরেন্দ্র মোদীজি প্রথমবার যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্টেড হলেন বা তাকে বলা হলো যে তার উপর তাকে নির্ভর করে আমরা নির্বাচনে লড়বো, তার আগে পর্যন্ত নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী প্রজেক্টেড হবেন এটা কোনোদিন ভারতীয় জনতা পার্টি থেকে জানা যায়নি। যেমন জানা যায়নি যে আমাদের নেক্সট ন্যাশনাল প্রেসিডেন্ট কে হবেন বা ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট কে হবেন, নতুন যিনি উঠে এসেছেন তা নবীনজি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা নীতিনজি, সেটা আগে জানা যায়নি। ভারতীয় জনতা পার্টিতে আগে থেকে তৃণমূল কংগ্রেসের মতো বা কংগ্রেসের মতো পরিবারতান্ত্রিক দল নয়, তো ফলে বোঝা যায় না আগামী দিনে কে হচ্ছেন মুখ হবেন। ভারতীয় জনতা পার্টি এটা নিজেই তো একটা মুখ, ভারতীয় জনতা পার্টির প্রতীক এটাই তো একটা মুখ। এবং আপনাকে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলছি, এটা তো শ্রমিকদা স্পষ্ট করে দিয়েছেন এবং নির্দিষ্ট করে শ্রমিকদা বলেছেন যে আগামী ওয়ার্ল্ড কাপের যখন মিটিং হবে তখন নিশ্চয়ই সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে শুভেন্দুদা থাকবেন। বিরোধী দলনেতা তিনি এখন আছেন, তো ন্যাচারালি অবভিয়াস চয়েস তিনি হচ্ছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। এখন আপনাদের এক্সপেকটেশন আছে উনি আপনারা নির্দিষ্ট কোনো মুখ বা নির্দিষ্ট কোনো পোস্টে ওনাকে দেখতে চান, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দল সরকারিভাবে এখনো এই ধরনের কোনো আমাকে একটু বলবেন যে বঙ্গ বিজেপির মুখটা কে তাহলে? তৈরি কি হলো বঙ্গ বিজেপির মুখ? দিল্লির নেতারা অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা তো বিজেপির মুখ। বঙ্গ বিজেপির মুখ কারা? তৈরি কি হলো নাকি তৈরি করতে পারলেন না কেন্দ্রীয় নেতারা? তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক এর আগে একাধিকবার এই ক্যাম্পেইন করত এবং বলতো যে বাংলায় বিজেপির কোনো মুখ নেই।